এই চলো, বের কর দে ফটাফট। হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি। হ্যাঁ এই দুটো লাশই সমুদ্রের মধ্যে কম করে 12 ঘন্টা ডুবেছিল। হ্যাঁ সালুকে, হ্যাঁ কোস্টগার্ডরাই এদের দুজনকে পেয়েছে। ওরাই এই দুটো লাশ উদ্ধার করে আর আমাদের হাতে তুলে দেয়। ভাই, এই দুজনকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে। এর ক্ষতটা দেখো বস, এ দেখো। দুজনের ক্ষতই এই কথা বলছে। হ্যাঁ, আরও একটা ব্যাপার স্যার, বেশ কিছুদিন ধরে এরা ঠিকমতো খাবার দাবারও পায়নি। এদের বডিজ দেখে লাগছে যে খুব অল্প সময়ের মধ্যেই এদের ওজন তাড়াতাড়ি হ্রাস পেয়েছে। বস, ওদের বন্দি করে রাখা হয়েছিল। এ দেখো, এটা দড়ির দাগ। এদেরকে বেঁধে রাখা হয়েছিল দুজনকেই সমুদ্রের মধ্যে। সমুদ্রের গভীরে কোথায় কোথায় লুকিয়ে রেখেছিল এদেরকে, তারপরে মেরে ফেলেও দিয়েছে। কি কি চাইছিল খুনি? হ্যাঁ সচিন, আচ্ছা ঠিক আছে, বলো সচিন, কি জানতে পেরেছো? স্যার, এরা দুজন সমুদ্রের পাশের গ্রামটাতে থাকে স্যার। আর ওরা কাল রাতে কিছু এমন দেখেছে যেটা বলতে চায়। আচ্ছা, তাহলে বলো কি দেখেছো তোমরা? স্যার, কালকে রাতে আমরা মাছ ধরার জন্য সমুদ্রের অনেক গভীরে যাই। আমাদের নৌকার ইঞ্জিনটা খারাপ হয়ে যাওয়াতে আমাদের ফিরতে অনেক সময় লেগে যায়। স্যার, যখন আমরা ফিরে আসছিলাম তখন কিছুটা দূরে আমরা একটা বোটের আওয়াজ শুনতে পাই, আর তাতে বসে কিছু লোক কারোর জন্য অপেক্ষা করছিল। আচ্ছা, কারা সেই লোক? স্যার জানি না, অনেক অন্ধকার হয়ে গেছিল। হ্যাঁ স্যার, তখন সমুদ্রের মাঝখান থেকে জোরে জোরে ইঞ্জিনের শব্দ পাচ্ছিলাম। জলের ঢেউ একেবারে উথাল পাথাল করছিল, আর তারপরে সমুদ্রের মাঝখান থেকে কোনো জিনিস ওপরে চলে আসে। সমুদ্রের ভেতর থেকে কোনো জিনিস ওপরে চলে আসে? কি? একটা বড় বাসনের মতন জিনিস হবে। সাবমেরিন, ডুবোজাহাজ? হ্যাঁ হ্যাঁ, ডুবোজাহাজ। আর ওই বোটটা যখন ডুবোজাহাজের পাশে যায়, আর তখন ওখানে কিছু লোক কাজ করছিল স্যার। কি কাজ করছিল? জানি না স্যার, অনেক রাত হয়ে গেছিল তো দেখতে পাইনি। তখনই আমরা গুলি চলার শব্দ শুনতে পাই। গুলি চালানোর শব্দ? কটা গুলি চলেছে? দুটো গুলি স্যার। ও, দুটো গুলি চলেছে। আর আমরা দুটো লাশও পেয়েছি। আর আমরা ওখান থেকে ভয় পেয়ে পালিয়ে যাই স্যার। স্যার, একটা কথা বুঝতে পারলাম না, সমুদ্রের মাঝামাঝি এই সাবমেরিন কি করছিল? সেটাই তো। আর ওই বোটটায় তাহলে হচ্ছিল কি? স্যার, হ্যাঁ পঙ্কজ? স্যার, মিসিং পার্সন ব্যুরো থেকে দুজন ভিক্টিমের ডিটেলস পাওয়া গেছে। গ্রেট। অমল, মনোজ আর দুজনেই একই দিনে নিখোঁজ হয়েছে। আর স্যার, দুজনেই মেরিন ইঞ্জিনিয়ার্স। হ্যাঁ সেটাই তো, মেরিন ইঞ্জিনিয়ার। সচিন, এটা কোনো কোইন্সিডেন্ট নয়, কোনো সংযোগ নয়, কারণ মেরিন ইঞ্জিনিয়ার্সরা অনেক কিছু কাজ করে সাবমেরিনে, ডুবোজাহাজে। এটা কোনো কাকতালীয় নয়। আর স্যার, ইন্ডিয়ান ওয়াটারে এই ডুবোজাহাজ আসলে কি করছিল? কিছু না কিছু গোলমাল তো আছে, খুব বড় রকমের গোলমাল আছে, খুব বড় রকমের গোলমাল। খোঁজ নিতে হবে ওই ডুবোজাহাজের ব্যাপারে। ইন্ডিয়ান নেভি, ভারতীয় এখানে 100 কিলোমিটারের রেডিয়াসে কোনো সাবমেরিন নেই। মাছওয়ালারা কি এই লোকেশনটাই বলেছিল? মনে হচ্ছে ওই সাবমেরিন আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। একটা রক সাবমেরিন ইন্ডিয়ান ওয়াটারে? বিশ্বাসই হচ্ছে না। কিন্তু এটাই সত্যি। কিন্তু ওরা করছিলটা কি? এটাই তো খোঁজ নিতে হবে। স্যার, ইনি মনোজের ওয়াইফ, ইনি অমলের বাবা, আর এই হচ্ছে তানিয়া স্যার।
সিদ্ধার্থর বোন। এরা বলছেন যে সিদ্ধার্থ মেরিন ইঞ্জিনিয়ার ছিল, আপাতত নিখোঁজ। আচ্ছা, তোমার ভাই কবে থেকে নিখোঁজ? স্যার, কাল থেকে নিখোঁজ। তখন আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম। হসপিটালে? কেন, কি হয়েছিল তোমার? স্যার, অ্যাকচুয়ালি আমার আবার ক্যান্সার হয়ে গিয়েছিল। ছিল? ক্যান্সার হয়েছিল দ্বিতীয়বারে? স্যার, ডক্টর বলছিলেন আমার ক্যান্সার আবার অ্যাগ্রিভেট হয়ে গেছে, কিন্তু আজ সকালে টেস্ট করে জানা গেল আমার ক্যান্সার নয়, আমি একদম সুস্থ। কি, ক্যান্সার উধাও হয়ে গেল? হ্যাঁ স্যার, আর এই খবরটা দেওয়ার জন্যই দাদাকে ফোন করেছিলাম, কিন্তু ওর ফোন নট রিচেবল আসছিল। আমি ভেবেছিলাম হয়তো বাড়িতে আছে, তাই আমি তাড়াতাড়ি বাড়িতে চলে এলাম। সব রুমে খুঁজলাম স্যার, কিন্তু কোথাও আমার দাদা নেই। ভাবলাম হয়তো আশেপাশে কারোর বাড়ি গেছে। সব জায়গায় খোঁজ করলাম, কেউ কিচ্ছু বলতে পারলো না ওর ব্যাপারে। আপনি নিজেকে সামলান, খুব তাড়াতাড়ি আপনি দাদাকে পেয়ে যাবেন। আচ্ছা, মনোজ আর অমল কিভাবে নিখোঁজ হলো? স্যার, অমলের সেই সময় চাকরি ছিল না। গত মাসের 7 তারিখে ও বলল যে ও নাকি একটা চাকরি পেয়েছে, আর 3 দিন পর যখন ও ইন্টারভিউর জন্য গেল তো ফিরে আসলো না আর। কোন কোম্পানিতে জব পেয়েছিল? স্যার, সেটা তো জানি না, কিন্তু অমল বলেছিল যে কোনো রিক্রুটিং এজেন্সি আছে, তাদের সোর্সেই এই কাজটা পেয়েছে, আর ইন্টারভিউ সমস্ত ব্যাপারটা জানা যাবে। স্যার, স্যার, মনোজ আমাকে এটাই বলেছিল যে কোনো একটা রিক্রুটমেন্ট এজেন্সি আছে যারা জবের এগ্রিমেন্ট করেছে। বেনামি রিক্রুটমেন্ট এজেন্সি, লোকেদের চাকরির লোভ দেখিয়ে মেরিন ইঞ্জিনিয়ারদের কিডন্যাপ করছে এরা। মেরিন ইঞ্জিনিয়ারদের দেখুন, আপনাদের সঙ্গে যা কিছু হয়েছে সেজন্য আমরা খুবই দুঃখিত। আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখছি না ওই অপরাধীদের ধরার জন্য। আপনারা নিজেদের বাড়িতে চলে যান, কেমন? রবি, এনাদের ছেড়ে দিয়ে এসো। যান। চলুন। স্যার, হ্যাঁ, স্যার প্লিজ স্যার, আমার দাদাকে খুঁজে দিন আপনারা। ও ছাড়া আমার আর কেউ নেই স্যার, আমার আর কেউ নেই। দেখো মা, চিন্তা করুন না, তোমার ভাইকে আমরা খুঁজে দেবো, আমরা কথা দিচ্ছি। যাও স্যার, পারবেন তো আপনারা? আসুন। থ্যাংক ইউ স্যার। এই অনন্যার ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে। স্যার, হ্যাঁ, স্যার হতে পারে যে সাবমেরিনে প্রচুর টেকনিশিয়ানের প্রয়োজন ছিল, আর সেই জন্যই ওরা এই চাকরির জালটা পেতেছিল। স্যার, এই ডুবোজাহাজটা কোথায় আছে আমরা জানি না স্যার, তাহলে অপরাধীদের আমরা ধরবো কি করে? পঙ্কজ, আমাদের এমন কিছু করতে হবে যাতে অপরাধীরা আমাদের খোঁজে আর এই ডুবোজাহাজ অব্দি নিয়ে যায়। কিন্তু অপরাধীরা আমাদের খুঁজবে কেন? খুঁজবে কেন? খুঁজবে না? ওদের তো 2জন ইঞ্জিনিয়ার মারা গেছে, আর ওদেরকে রিপ্লেস করার জন্য এদের নতুন ইঞ্জিনিয়ার তো লাগবেই। আর এই জন্য আমরা অনেক ভেবে চিন্তে প্ল্যান তৈরি করব। ভেবে চিন্তে প্ল্যান তৈরি করব। মনে হচ্ছে এসে গেছে। আসুন, আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম, অনেকক্ষণ ধরে বসে আছেন। আসুন না, আসুন ভেতরে। অশোক আপনার জন্যই ওয়েট করছিল। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। ওয়েলকাম, ওয়েলকাম। প্লিজ হ্যাভ এ সিট স্যার, বসুন বসুন। আমি আপনাদের জন্য চা নিয়ে হ্যাঁ, আসছি। ঠিক আছে। নো থ্যাঙ্কস, আমি চা খাই না। স্যার প্লিজ আমার ভাইকে চাকরিটা দিন না, প্লিজ স্যার। আমাদের অনেক ধার রয়ে গেছে, জানি না আমরা কিভাবে সেটা শোধ করব। দিদি, দিদি, এক মিনিট। আরে আমাদের তো আগে কথা বলতে দাও প্লিজ। তুমি এসো।
তুমি আমার জন্য চা করে নিয়ে এসো, যাও প্লিজ প্লিজ। জানি না তুই কবে চাকরি পাবি, আমার তো খুব চিন্তা হয়। সরি স্যার, ওই আমার দিদি আসলে একটু আমার চাকরি নিয়ে খুব টেনশনে আছে আর কি। ওনার একটু আসলে টাকা নিয়ে ওনার একটু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হয় এরকম, আসলে টাকা জিনিসটাই এরকম। তাহলে স্যার আমার এই চাকরিটা পাকা ধরে নেব স্যার? দেখা যাক, তার আগে তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। যা জিজ্ঞেস করতে পারেন, আমি রেডি স্যার। কিন্তু স্যার প্লিজ স্যার, এই চাকরিটা আমাকে আপনি দিয়ে দিন প্লিজ স্যার। অ্যাকচুয়ালি স্যার আসলে আমাদের টাকার খুব প্রয়োজন স্যার। স্যার প্লিজ স্যার। খুবই এক্সাইটেড দেখছি আপনি এই চাকরিটা নিয়ে। সে তো একদমই স্যার। আসলে স্যার আমি আগে ওই গভর্নমেন্ট জব করতাম স্যার। স্যার ওই গভর্নমেন্ট জবে প্রমোশন আর টাকা পেতে অনেক কষ্ট করতে হয় স্যার। এই জন্যে স্যার আমি রিজাইন করে দিয়েছি। আপনার পুরো নাম আর ডেট অফ বার্থ? আমার নাম অশোক কুমার। ডেট অফ বার্থ 10th April 1976। আর কোয়ালিফিকেশনস? মাস্টার করেছি স্যার, মাস্টার ইন মেরিন ইঞ্জিনিয়ারিং ফ্রম GID কলেজ। তার মানে সাবমেরিনের ইঞ্জিনের মেনটেন্যান্স আর নেভিগেশনের ব্যাপারে তো নিশ্চয়ই নলেজ আছে। ইয়েস স্যার, ইউ আর রাইট স্যার। তো মিস্টার অশোক, একটা কথা বলুন, আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী একটা সাবমেরিনকে জলের নিচে কতটা গভীর অবধি নিয়ে যেতে পারেন? কত গভীর অবধি? স্যার সেটা তো ওটা স্যার ডিপেন্ড করে স্যার, মডেলের ওপর ডিপেন্ড করে স্যার। ওর ভেতরে গিয়ে আমি সাবমেরিন ঠিক করেছি স্যার। আর মেরিন তো অনেকটাই নিচে যায় স্যার, 400 অবধি যাই স্যার। ও হ্যাঁ, আমি আপনার স্কুলের প্রিন্সিপাল মিস্টার সুরেশের সঙ্গে কথা বলেছিলাম, আপনার খুব প্রশংসা করছিলেন। ওনার টাচে আছেন তো আপনি? প্রিন্সিপাল স্যার খুব ভালো লোক স্যার। স্যার আমার প্রিন্সিপাল আমার মেন্টরও ছিল স্যার। ওনার নাম স্যার সুরেশ নয়, মহেশ ছিল স্যার। আর স্যার উনি তো 2012-এ রিটায়ার করে গেছেন। আর ওনার পরে হয়তো সুরেশবাবু এসেছেন প্রিন্সিপাল হয়ে, ওটা স্যার আমি ঠিক জানি না স্যার, সেটা আপনি নিশ্চয়ই জানবেন। ওকে মিস্টার অশোক, আপনার চাকরিটা পাকা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ফ্যামিলির ফাইন্যান্সিয়াল প্রবলেমটা অবশ্যই আমরা দেখব। আপাতত এই চাকরিটা 6 মাসের জন্য। ওকে ওকে ওকে। এখানকার রুলস অ্যান্ড রেগুলেশনস আপনি জয়েন করার পর জানতে পারবেন। অফকোর্স স্যার, থ্যাংক ইউ স্যার। আর হ্যাঁ, দুপুরে ঠিক 2টোর সময় এই ঠিকানায় আমার সঙ্গে দেখা করবেন। শিওর স্যার, থ্যাংক ইউ। কাজ হয়ে গেছে, আরো একটা জব পাকা হয়ে গেছে আমার। আচ্ছা, খেলা খেলছে আমার সঙ্গে।
নমস্কার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভিতরে বস। সুশীল চলো তাড়াতাড়ি ভালো করো। নমস্কার। কি ব্যাপার, আপনারা কিছু বলছেন না যে? আচ্ছা, আপনারা কি এদের... এই চুপ। চুপ চুপ। হ্যালো, আরে ও শ্বাস তো চলছে, হয়তো ঘুমোচ্ছে। সচিন তাড়াতাড়ি, ওরা যেন আমাদের নজর এড়াতে না পারে। আরে স্যার, আপনি চোখ খুলে কেন ঘুমোচ্ছেন? খুব স্ট্রেস পড়ে চোখের উপরে। আমি এক্ষুনি বন্ধ করে দিচ্ছি। এখন তোরও ঘুমানোর সময় চলে এসেছে। আরে কিন্তু আমি রাতে ঘুমোই, দিনের বেলা স্যার ওরা তো বেরিয়ে গেল। সচিন কিছু একটা করো, ওই গাড়িটাকে আমাদের ফলো করতেই হবে। গাড়িটা কোথাও দেখতে পাচ্ছি না। সচিন দেখো একটু, দেখো তোমার রাইটে কিছু দেখা যাচ্ছে কিনা। স্যার ওই যে গাড়িটা। ইয়েস, কিন্তু ওরা রাইট সাইডে যাচ্ছে কেন? হ্যাঁ স্যার, এরা ঘুরে গেল কেন? ওদের তো সোজা যাওয়া উচিত ছিল, সমুদ্র তো সামনে। নিখিল, অভিজিৎকে ট্র্যাপ করো ওই জিপিএস এ। অভিজিৎ স্যারের জিপিএস ডিভাইস সিগন্যাল দিচ্ছে না, কাজই করছে না। ওভারটেক করো এই গাড়িটাকে, ওভারটেক করো। এই দাঁড়া 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 দাঁড়া। বাঁকড়া সবাই কোথায়? কি হয়েছে? চুপ বল, গাড়ির ভেতরে যারা ছিল তারা কোথায়? স্যার এর মধ্যে কেউ ছিল না। কেউ ছিল না মানে? দেখ, সব সত্যি সত্যি বলে ফেল, নাহলে। সত্যি বলছি স্যার, আমাকে একটা লোক বললো যে সঙ্গমনগর চৌরাস্তার মোড়ে গাড়িটা দাঁড় করিয়ে চলে যেতে। আর আর কি বলেছে? আর তো কিছু বলেনি, এই কাজের জন্য ও আমাকে 5,000 টাকাও দিয়েছে। ওই মেরিন অব্দি পৌঁছানোর একটাই রাস্তা ছিল, আর সেটাও বন্ধ হয়ে গেল। নিখিল, সিআইডির কোনো রাস্তা বন্ধ করা যায় না। যদি একটা রাস্তা কেউ বন্ধ করে, অন্য রাস্তা আমরা তৈরি করি। দুজন ইঞ্জিনিয়ার ছিল, আর দুজনকেই একসঙ্গে গুলি করে মারে। কে বলতে পারে? যে কোনো দিন আমাদের নাম্বারে চলে আসতে পারে। হ্যাঁ, আমাদেরও একদিন আসবে, সমুদ্রের মাঝে আমরা ডুবে যাব, কিন্তু আমাদের ব্যাপারে কেউ কিচ্ছু জানতে পারবে না। ঠিক বলেছ, কিন্তু মৃত্যুর আগে একবার বেঁচে ওঠার চেষ্টা তো করতেই হবে না? চারদিকে সমুদ্র, সিদ্ধার্থ, আমরা চাইলেও কিছু করতে পারবো না। কোথায় যাবে তুমি? কন্ট্রোল রুমের ভেতরে। কি? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে একটা প্ল্যান আছে। কে ওখানে?
আরে এখানে কি করছিস? আমার পেটের ভেতরে খুব জোরে ব্যথা করছে। পেটে ব্যথা না নাটক করছিস? সত্যি বলছি, আমার পেটের ভেতরে খুব জোরে ব্যথা করছে। কিছু একটা করো প্লিজ। এই আবার কোথায় গেল? চল ঠিক আছে চল চল এদিকে চল। এক্সকিউজ মি ম্যাম, আপনি কি কোথাও যাবেন? আমি আপনার জন্য অন্য ট্যাক্সি আনিয়ে দিচ্ছি, এটা অন্য গেস্টের জন্য। আমার যাওয়াটা খুব জরুরি, ওখানে একটা মেয়ের খুন হয়েছে। কি খুন? ম্যাডাম শুনুন, এক্সকিউজ মি ম্যাম, শুনুন ম্যাডাম প্লিজ, ম্যাম। এক্সকিউজ মি, তুমি আমার ওয়াইফকে দেখেছো কোথাও? স্যার একজন ম্যাডাম এখানে এসেছিলেন, উনি ট্যাক্সি নিয়ে এইমাত্র চলে গেলেন। কোথায় গেলেন উনি? আমি জানি না, আই ডোন্ট নো, কিন্তু খুব অদ্ভুত বিহেভ করছিলেন। কি বলছিলেন? স্যার উনি বলছিলেন ভিতরে কেউ খুন হয়েছে। শোনো, শোনো। কে খুন হয়েছে স্যার? এক মিনিট, এটা রাখ আর আমার কথাটা শোন। এখানে কারোর খুন হয়নি আর তুই কিচ্ছু শুনিসনি, বুঝেছিস? খোঁজ নে কোথায় গেল ও। ওকে স্যার। স্যার, ওকে ছুরি মারছিল, মেয়েটা মরে গেছিল, তা সত্ত্বেও ওই লোকটা ওকে মেরেই যাচ্ছিল। স্যার আমাকে বাঁচান স্যার, ও আমাকে দেখে নিয়েছে, আমাকে ও ছাড়বে না। প্লিজ আপনি একটু শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান, আপনার কিচ্ছু হবে না। হ্যাঁ, আমরা এখানে আছি তো। একটা কথা বলুন, খুনি কি আপনাকে দেখতে পেয়েছিল? খুনি থাকলে তবে তো দেখতে পাবে। যদি কোনো খুন না হয়ে থাকে, কেউ খুনি না থাকে, তাহলে কে কাকে দেখবে? স্যার আমি সুনীল কুমার আর ও আমার ওয়াইফ স্যার। স্যার ও যা কিছু বলছে সব মিথ্যে স্যার, এই সমস্ত কিছু ওর কল্পনা, এরকম কিচ্ছু ঘটেনি স্যার। না স্যার, আমি মিথ্যে বলছি না স্যার। মিস্টার সুনীল, আপনি এনার স্বামী, কিন্তু এখানে এনাকে ভয় দেখানোর কোনো চেষ্টা করবেন না, বুঝেছেন? আমরা কি করে মেনে নেবো যে এই যেটা বলছে সেটা সত্যি না আর তুমি যেটা বলছো ওটা সত্যি? তার কারণ ও মানসিকভাবে অসুস্থ স্যার, ওর স্লিপ প্যারালাইসিস আছে স্যার। স্লিপ প্যারালাইসিস মানে ঘুমের মধ্যে অবশ হয়ে যাওয়া? এর কথা তো আগে শুনিনি। কি এটা? ঘুমানোর সময় কিছুক্ষণের জন্য মানুষের বডি একেবারে অবশ হয়ে যায়, মানে জড় পদার্থের মতো। সেই সময় সে উল্টোপাল্টা স্বপ্ন দেখে আর সেটাকে সে সত্যি বলেই মনে করে, কিন্তু সে সময় সে চাইলেও কিছু করতে পারে না, কারণ তার বডি সেই সময় পুরোপুরি প্যারালাইজড হয়ে যায়। এটাকেই স্লিপ প্যারালাইসিস বলে। ঘুমের মধ্যে শরীর অবশ হওয়া। ইজ ইট ওকে? এক্স্যাক্টলি স্যার, আমাদের বিয়ে হয়েছে 6 বছর হলো, আর এই 6 বছরের মধ্যে প্রত্যেক 2-3 রাত অন্তর ওর এই অ্যাটাকটা হয় স্যার। আর এবারেও তাই হয়েছে স্যার, অন্য কিচ্ছু ঘটেনি। হ্যাঁ স্যার, জানি আমার এই রোগটা আছে, কিন্তু যখনই আমার মাইগ্রেনের পেন ওঠে আমার মাথা ঘুরতে থাকে আর চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যায়। কিন্তু স্যার এই সময় আমি শুধুমাত্র একটু ঘুমানোর চেষ্টা করি। অনেক কষ্টে আমার ঘুম আসে, কিন্তু তার 2-3 ঘন্টার পরেই আমার হঠাৎ করে চোখ খুলে যায়, কিন্তু শরীর একেবারে স্থির হয়ে থাকে। চেষ্টা করেও আমি একটু নড়তে পারি না, পুরো শরীর যেন প্যারালাইজ হয়ে গেছে। কিছু পরিষ্কার দেখতে পাই না আর বুকের ভেতরে যেন ভারী হয়ে যায়। আমি কোনোভাবে চিৎকার করতে পারি না, কারণ মুখ থেকে আওয়াজই বেরোয় না। আর তারপরে 15-20 মিনিট পর অদ্ভুত সব জিনিস আমি দেখতে পাই। ও এসে গেছে, এবার আমাকে মেরে ফেলবে। এসে গেছে। কে এসে গেছে? ওই যে ওখানে। কেউ না, কেউ আসেনি, কেউ আসেনি। ছুরি আছে, আমাকে মেরে ফেলবে। আচ্ছা কোথায়? ওই যে। কেউ নেই তো, দেখো দেখো। শান্ত হও, শান্ত হও, তোমার আবার অ্যাটাক হয়েছে। রিল্যাক্স। ওই যে ওখানে। কেউ নেই, কেউ নেই এখানে, শুয়ে পড়ো তুমি। সামনে বসে আছে ওখানে। দেখো দেখো
দেখো কোথায় কে আছে? কেউ আসেনি এখানে। তুমি শান্ত হও, রিল্যাক্স করো, শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে, ঘুমিয়ে পড়ো। তার মানে আপনি যা যা তখন দেখতে পান সে সবই মনের ভুল, সেগুলো আদৌ সত্যি নয়? হ্যাঁ, প্রত্যেকবার সত্যি হয় না, কিন্তু এবার সত্যি হয়েছে। এটা আমার মনের ভুল ছিল না। ওই মেয়েটার মুখটা আমার এত ভালো করে মনে আছে যে আমি ওকে যে কোনো সময় চিনতে পারবো। এবারে আমি কোনো শয়তান বা দানবকে দেখিনি, যেটা আমি প্রত্যেকবার দেখি। আমি সত্যি বলছি, আমি ওখানে খুন হতে দেখেছি। আমি একদম মিথ্যে কথা বলছি না, ওখানে খুন হয়েছিল। খুন ব্যাস, কিচ্ছু হয়নি ওখানে। সুনীল বাবু, আপনি চুপ করুন, চুপ করুন। খুন হয়েছিল কি না সেটা আমরা খুঁজে বের করব। আপনারা দুজনে শুধু সেদিনকার ঘটনাটা বলুন, সে রাতে কি হয়েছিল প্রথম থেকে। স্যার, আমরা দুজন এখানে আমার কাজিন অভয়ের বিয়ে অ্যাটেন্ড করতে এসেছিলাম। কাল রাতে অভয় আর মিতালি মানে ওর হবু স্ত্রী দুজনে একটা ককটেল পার্টি করছিল। এখন আমার কথা মন দিয়ে শোনো। মিতালি যা কিছু প্রপার্টি এবং ব্যাংক ব্যালেন্স আছে, 7 পাকে বাঁধা পড়ার আগে যেন তোমার নামে ট্রান্সফার হয়ে যায়। এই মেয়েটার ওপর তোমার যে ভালোবাসার নেশাটা চেপেছে সেটাকে ইউজ করো বাবা। ওয়েল মিতালি, একটা কথা বলবো? এখনো সময় আছে, আবার ভেবে দেখ। এই অভয় তোর যোগ্য নয়। তুই এর থেকে অনেক ভালো ছেলে পেয়ে যাবি। তুমি জানো না, একে নিয়ে তো সারা শহর চর্চা করছে। আমি এর সাথে তোমার বিয়েটা এই জন্যই দিচ্ছি যাতে তুমি ডুবে না যাও। ইউ গট ইট? সো বি ফোকাসড প্লিজ। আমি জানি কি করতে হবে। আমার ওই সাইকোর সঙ্গে বিয়ে করার কোনো শখ নেই। করছি কারণ আর কোনো রাস্তা নেই। তাই আমাকে বুঝিও না কি করতে হবে। আই নো হোয়াট টু ডু। ঠিক আছে? হাই। তারপর পার্টির ওই চেঁচামেচিতে আমার মাইগ্রেনের ব্যথা এত বেড়ে গেল যে আমি আর ওখানে দাঁড়াতেই পারছিলাম না। রাইমা, কি হলো? কি হয়েছে? আমার মাইগ্রেনের ব্যথাটা বেড়েছে, আমার শরীরটা ভালো লাগছে না। আমি রুমে গিয়ে একটু রেস্ট নিচ্ছি। আমার এতটাই যন্ত্রণা হচ্ছিল যে আমি খেয়ালই করিনি যে ওটা আমার রুম না অন্য কারোর। প্রায় 45 মিনিট পরে যখন আমি নর্মাল হই, আমি উঠে এদিক ওদিক দেখি, তখন কিন্তু ওখানে কোনো খুনি ছিল না, না কোনো লাশ ছিল, না কোথাও রক্ত লেগেছিল। কি হয়েছে রাইমা? আরে কি হয়েছে? এরকম ভয় পেয়ে আছো কেন? কোথায় কোথায়? আমার কথা শোনো, আমার কথা শোনো। এখানে কিচ্ছু ঘটেনি। কোথায় 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 কে আছে? কে আছে? কিচ্ছু হয়নি এখানে। আচ্ছা, তুমি এখানে কি করছো? এটা তো আমাদের ঘর নয়। আচ্ছা, যাকে বাদ দাও, তুমি এখানে বসো 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 বসো। আমার কথাটা শোনো, বসো। আমি তোমার জন্য জল নিয়ে আসছি। রিল্যাক্স। আমি যখন জল নিয়ে ওখানে গেলাম তখন রাইমা ওখানে ছিল না। ও ওখান থেকে এখানে আসে আর আমিও খুঁজতে খুঁজতে এখানে চলে আসি। তবে একটা কথা আমি আপনাকে নিশ্চিত বলতে পারি, ওখানে কোনো খুন হয়নি, সব ওর কল্পনা। সুনীল বাবু, যেভাবে রাইমা আমাদের এ কথা বলছে না, তাতে মনে হয় না মন গড়া কিছু। নিশ্চয়ই ওতে কোনো সত্যি আছে। স্যার, ওই রুমটা বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া নেওয়া ছিল। আর আমি গেস্ট লিস্ট ভালো করে চেক করে দেখেছি, কেউ নিখোঁজ হয়নি, কারোর মার্ডার হয়নি। স্যার স্যার আপনি ওর কথাকে গুরুত্ব দেবেন না। শুধু বিয়েটা ঠিক মতো হয়ে যেতে দিন, নইলে জিৎ আঙ্কেলের সর্বনাশ হয়ে যাবে। আর তার চেয়েও বড় কথা, আমি পথে বসে যাব। স্যার, বিয়েতে কোনো প্রবলেম হবে না। আমরা জিজ্ঞাসাবাদ তো করবই, কিন্তু আমাদের ঢং।
ওয়েলকাম স্যার, ওয়েলকাম ম্যাম। আচ্ছা, রিসেপশন ডেস্কটা কোন দিকে? স্যার আপনি সোজা যান, দেন টেক আ রাইট টার্ন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আসলে আমি বিজনেস ট্রিপে এসেছি। ওকে স্যার, এখানে সাইন করুন স্যার। শুধু রুমের ভিউ যাতে ভালো হয়। শিওর স্যার, এনজয় ইয়োর ডে। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার, ওয়েলকাম ম্যাম, হাউ ক্যান আই হেল্প ইউ? ওই আমরা অভয়ের ওয়েডিং এর জন্য এসেছিলাম, রুমে চেক ইন করতে চাই। ওকে স্যার, আপনি আপনার ডিটেলস দিয়ে দিন, আমি আপনাকে রুমের কি দিয়ে দেবো। ও শিওর। বেবি, তুমি ওনাকে বলনি হ্যাঁ, আমাদের 103 রুমটাই চাই? আই এম সো সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম। ম্যাম, আসলে আমাদের ওই 103 নম্বর সুইট রুমটা চাই। ঠিক আছে স্যার, আপনাকে 103 দিচ্ছি। আমি যেমনটা বললাম তেমন কেন করলে না? কিন্তু এবার কি করব, কি করে লুকোবো? লুকোতে তো হবেই। এসো, আমি বলে দিচ্ছি কিভাবে। এসো। সুনীল, সবকিছু এর জন্যই হচ্ছে। কেউ যদি জানতে পারে না, জানি না কি হবে। কোথায় ছিলে তুমি? এসো, তোমার সাথে কিছু কথা আছে, এসো। থ্যাংক ইউ। এক্সকিউজ মি। ইয়েস স্যার। আমি আপনাদের সিসিটিভি সিস্টেমটা চেক করতে চাই। আপনাদের সিকিউরিটি ইনচার্জকে একটু ডেকে দেবেন? ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। এই লুমিনল টেস্ট দিয়ে তো কিছু জানা গেল না। মনে তো হচ্ছে না এখানে কোনো খুন হয়েছে। স্যার, খুনি খুব ভালোভাবে পরিষ্কার করেছে। এটা কি করে সম্ভব? স্যার, যেভাবে রাইমা বলেছে, খুন হবার পরে এখানে রক্ত ছড়িয়ে থাকার কথা। যতই ভালোভাবে পরিষ্কার করা হোক না কেন, এই কেমিক্যালটা দিয়ে তো রক্তের দাগ বোঝা যায়। কিন্তু এখানে তো কোনো চিহ্নই নেই। কোনো চিহ্ন নেই। স্যার, হয়তো রাইমার সত্যি সত্যি কোনো ভ্রম হয়েছে, নয়তো খুনি এখানে একটাও রক্তের ফোঁটা মাটিতে পড়তে দেয়নি। পুরবি, মনে হচ্ছে তুমি ঠিকই বলেছিলে। খুনি রক্তের একটা ফোঁটাও পড়তে দেয়নি। এই দেখো, রক্তের একটা ফোঁটাও মাটিতে কিংবা দেওয়ালে লাগেনি, কারণ খুনি পুরো রুমটাকে প্লাস্টিক শিট দিয়ে কভার করে দিয়েছিল। স্যার, তার মানে রাইমাই সবকিছুই প্লাস্টিকের ওপার থেকে দেখছিল, তাই জন্যই ওর সবকিছু আবছা আবছা লাগছিল। হ্যাঁ, এই প্লাস্টিক শিট যেখানে জোড়া হয়, হতে পারে সেখানে একটা গ্যাপ ছিল, আর ওই গ্যাপ দিয়েই ওই মেয়েটার মুখ দেখে ফেলেছে। না লাশ পেয়েছি, না ফিঙ্গারপ্রিন্ট, আর না কোনো রক্ত। মনে হচ্ছে এই কেসে আমরা ফরেন্সিক ল্যাব থেকে কোনো সাহায্য পাবো না। এটা জানা খুব একটা সহজ নয় যে কার খুন হয়েছে, করেছে কে, আর ওই লাশটা গেল তো গেল কোথায়? আরে না না, সেই প্রবলেম তো ঠিক হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের সফটওয়্যার করাপ্ট হয়ে গেছিল, সেই জন্য যত ভিডিও ছিল সব ডিলিট হয়ে গেছে।
পরশুদিন যা রেকর্ড হয়েছিল, মানে পরশু থেকে শুরু করে আজ পর্যন্ত যা রেকর্ড হয়েছিল সব ডিলিট হয়ে গেছে। বিগত 24 ঘন্টার সমস্ত ফুটেজ উড়ে গেছে। খুন হওয়া থেকে রাইমা দেবী যা বলেছেন সেই থেকে 24 ঘন্টার মধ্যে হোটেলে যা যা কিছু ঘটেছে তার কোনো রেকর্ড নেই। অদ্ভুত ব্যাপার। প্রথমে পুরো রুমটাকে প্লাস্টিক দিয়ে ঢেকে দেয়, আর এখন সিসিটিভি ফুটেজ। খুব চালাক অপরাধী। এক মিনিট। তুমি হোটেলের ভিতরের কিছু জানতে পারলে না, কিন্তু বাইরের, হোটেলের বাইরে সিসিটিভি ফুটেজ চেক করেছো? হ্যাঁ আছে তো স্যার, মেন গেট, গার্ডেন, পার্কিং লট আর হোটেলের পিছন দিকটার। না দয়া, কি রাইমা যেগুলো দেখেছে সেগুলো ভুল নয়, বরং সত্যি? কেউ খুন হয়েছে? মাই গড, কোনো কিছুই পাওনি? আচ্ছা ঠিক আছে, ইনফর্ম করে যাবে। কি হলো বস, কিছু পাওয়া গেছে? ভীষণ চালাক এই খুনি, ভীষণই চালাক। একটাও প্রমাণ রেখে যায়নি, কোনো প্রমাণ রেখে যায়নি আমাদের জন্য। এটা কি করে সম্ভব বস? কিন্তু এটা হয়েছে সালুকে, এটা হয়েছে। রাইমার জীবন খুব বিপন্ন। তুমি একটু আমাকে বুঝিয়ে বলবে? আরে আমাদের লোকেরা ওখানে কোনো পোক্ত প্রমাণ পায়নি, কিন্তু ওখানকার পরিস্থিতি বলছে ওখানে অবশ্যই কোনো খুন হয়েছে। আর দেখো, একটা কথা মনে রেখো, রাইমা প্রত্যক্ষদর্শী, আর ও খুন হতে দেখেছে, আর খুনি ওর আশেপাশেই আছে। তাই রাইমা নিশ্চয়ই বিপদে আছে। আর ওর ফুটেজ? স্যার সেটাও উড়ে গিয়েছে। না না, ওগুলো ওড়েনি, ওগুলো একদম ঠিকঠাক আছে। ভিতরের আর বাইরের সিসিটিভি ক্যামেরাগুলোর কেবল কানেকশন একদম আলাদা, তাই ওগুলো বেঁচে গেছে। বেঁচে গেছে মানে ফুটেজ পাওয়া যেতে পারে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমার কাছে আছে তো। এই নিন বাইরের ক্যামেরাগুলোর ফুটেজ। স্যার, উনি যদি তখন ওর ওপর আক্রমণ করে যখন স্লিপ প্যারালাইসিসের অ্যাটাক হয়, তখন তো আঙুলও নাড়াতে পারবে না। আর যদিও নিজের আঙুল নাড়াতে পারে তাহলে কি করে ডক্টর সারিকা? প্যারালাইসিস তো পুরো বডিতে অ্যাটাক করে। দেখো, স্লিপ প্যারালিসিস বাদ দাও, নর্মালিও আমরা যখন ঘুমাই, যখন গভীর ঘুমে থাকি, আমরা স্বপ্ন দেখি। সেই সময় আমাদের মাংসপেশি সেমি প্যারালিসিস স্টেজে, মানে শিথিল অবস্থায় থাকে। এটা সবার সাথে হয়। কিন্তু বস, এই পরিস্থিতিতেও আমাদের পেটের, বুকের আর গলার মাংসপেশি সবচেয়ে বেশি শিথিল থাকে। স্লিপ প্যারালিসিসেও এইটাই হয়। আর এই অবস্থায় যে ব্যক্তি স্লিপ প্যারালিসিস রোগ আছে, যদি সে হাতের আঙুলগুলোর উপর কনসেন্ট্রেট করে, এই আঙুলগুলোতে মনঃসংযোগ করে আর এগুলোকে নাড়ানোর চেষ্টা করে, মুঠোকে বন্ধ করে আর খোলে, তাহলে এই প্যারালিসিস স্লিপকেও ভাঙা যেতে পারে। হ্যাঁ সালুকে ধরে নিলাম যে ওর স্লিপ প্যারালাইসিস ভেঙে দিল, কিন্তু সেটা ভাঙতে যত সময় লাগবে তার মধ্যে যদি ওর ওপর অ্যাটাক হয় তাহলে কি হবে? আমাদের এমন কোনো জিনিস দরকার যেটা দিয়ে সালুকে ও বাকিদের এটা জানাতে পারবে যে ওর ওপর অ্যাটাক হচ্ছে। ও বলতে পারবে, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। আছে এরকম জিনিস। এক মিনিট দাঁড়াও সারিকা। বস, এইটা হচ্ছে অ্যালার্ম। রাইমা যখন নিজের আঙুলগুলো নাড়ানোর চেষ্টা করবে তার স্লিপ প্যারালিসিস ভাঙার জন্যে, আর যখন সে সেটা ভেঙে ফেলবে নির্দিষ্ট সময়ের আগে, তখন তাকে শুধু এইটা করতে হবে, এই অ্যালার্মটাকে টিপতে হবে। তখন এটা বাজতে শুরু করবে, আর এই অ্যালার্ম দয়া, পুরবী আর অভিজিৎ তিনজনের মোবাইল ফোনে কানেক্ট করা আছে, জেনে যাবে তারা। তখন ওনারা ওর কাছে পৌঁছে যাবে আর খুনিকে ধরে ফেলবে। সালুকে এই অ্যালার্ম দিয়ে বিপদ এড়ানো যেতে পারে, কিন্তু দূর করা যাবে না। বিপদ তো তখন দূর হবে যখন আমরা খুনির কাছে আগে পৌঁছবো। অভয়, এটা অভয়ের রুম না? অভয় কে? যার বিয়ে হওয়ার কথা? ইয়েস, অফকোর্স, ওর বিয়ে আমার সাথেই হওয়ার কথা। ওহো, আর আপনি আপনার ফিয়ন্সের রুম চেনেন না? তবে এটা আমার রুম,
আর রিসর্টের সমস্ত রুমগুলো বিয়ের জন্য বুক করা হয়নি, এখানে আরো অনেকেই থাকে। কনগ্রাচুলেশনস। হ্যালো, তুমি কোথায় আছো? আর সেটা তুমি আমাকে এখন বলছো? সিরিয়াসলি? দেখো, যেটা করার না একটু তাড়াতাড়ি করো, আমার কাছে বেশি সময় নেই। আর হ্যাঁ, আমি না এই বিয়েতে কোনো রকম ঝামেলা চাই না, ঠিক আছে? মিতালি, অভয়ের সঙ্গে যার বিয়ে হবে, এ কি সত্যিই জানে না যে অভয়ের রুমটা কোথায়? এর আমাদের উপর সন্দেহ হয়ে যায়নি তো? সেটা তো জানি না, কিন্তু খুনি যেন জানতে না পেরে যায়, কারণ যদি এমনটা হয় তো রাইমারই কোনো বিপদ হতে পারে। রাইমা বলেছিল যে খুন 12টা থেকে 12:30টার মধ্যে হয়েছে। তারপরে খুনি লাশটাকে গুম করার ব্যবস্থা করেছে, কিন্তু রিসর্টে এত ভিড় আর লোকজনের আনাগোনা, ওই লাশটাকে লুকিয়ে রাখা আমার মতে অসম্ভব। মানে লাশকে এরা বাইরে নিয়ে গেছে? কিন্তু স্যার, রাত্রেবেলা রিসর্টের বাইরে তো কেউ বেরোয়নি, তাহলে এই লাশটা রিসর্টের ভিতরেই নেই তো? না না, যদি লাশ এখানে থাকতো তাহলে এতক্ষণ দুর্গন্ধ বেরিয়ে যেত। কারেক্ট। আমি কিচেনে ফ্রিজার চেক করেছি, কিন্তু ওখানেও কিছুই নেই। ওই একটাই জায়গা ছিল যেখানে লাশ লুকোনো যেত। তারপরেও এখানে বিয়ের পার্টি আর লেট নাইট পার্টির জন্য এরকম জায়গায় কমসে কম 30 জন লোক তো থাকবেই। খুনি লাশটাকে ওখানে লুকানোর ভুল করবে না। স্যার, কোথাও খুনি 2 তারিখ লাশটার সাথে চেক আউট করে নেয়নি তো? মিস্টার পরিতোষ, শুধুমাত্র আপনার রিকোয়েস্টে আমি রেকর্ডস 3 বার চেক করেছি। মিস লীলা নামে কেউই নেই। আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। উনি হয়তো অন্য কোথাও আছেন। আপনি প্লিজ অন্য কোথাও গিয়ে চেক করুন। ম্যাডাম, যদি আমি চেক করতে পারতাম তাহলে আপনাকে কেন রিকোয়েস্ট করতাম? লিনা আমার বন্ধু, আর ওর নাম্বার আমি হারিয়ে ফেলেছি, আমি কি করব? দেখুন ম্যাম, ওর সঙ্গে কথা বলা আমার খুবই প্রয়োজন। আপনি বুঝতে পারছেন তো? স্যার, আপনি বুঝতে পারছেন না। একজনের ডিটেলস আরেকজনকে দেওয়া আমাদের নিয়মের বাইরে। তাও হ্যাঁ, আপনাকে সেটা সাহায্য তো- করছিলাম, কিন্তু আমার কাছে ওনার কোনো ডিটেলস নেই স্যার। আরে নেই কেন বলছেন? ডিটেল তো আপনারা রাখেন। যদি কেউ রুম নিতে আসে তার ডিটেল আপনারা রাখেন না? নেওয়া হয় স্যার, অবশ্যই নেওয়া তাহলে? হয়, কিন্তু উনি এখানে থাকলে তবে তো। 1 মিনিট, আপনি যখন বিশ্বাস করছেন না আপনি নিজেই চেক করে আচ্ছা নিন। ঠিক আছে। লিনা আমাকে মিথ্যে কথা বলেনি তো? আমি দেখছি। ম্যাম আপনি একটা কাজ করবেন ম্যাম, আপনি হাউসকিপিং থেকে কাউকে ডাকবেন। আমার রুমটা এতটাই নোংরা হয়ে আছে, সকাল থেকে আমি বারবার ফোন করছি, কেউ আসতে রাজি হচ্ছে না। এটা কি করে হতে পারে? না ফোনে, আরে ফোন তো আমি 50 বার করেছি। আপনি প্লিজ কাউকে পাঠান না। ঠিক আছে স্যার, আমি ডেকে থ্যাংক ইউ আনছি। থ্যাংক ইউ ম্যাম। আজকে যতজন চেক আউট করেছে তাদের মধ্যে 4 জন তো এসেছিল বিয়েটা অ্যাটেন্ড করতে, কিন্তু বিয়েটা অ্যাটেন্ড না করেই চলে গেছে। বিয়েতে অংশগ্রহণ না করেই চলে গেছে? অদ্ভুত ব্যাপার। এই যে দেখো না, এই 4 জনের নাম আমি এখানে দেখতে পাচ্ছি। কি করা যায় বলো তো? স্যার, আমি এই 4 জনের ব্যাপারে সব খোঁজ খবর নিচ্ছি। আর পুরবি, রাইমাকে হোটেলের বাইরে সিসিটিভি ফুটেজ দেখিও, মেন গেটের, যেখান থেকে লোক যাওয়া আসা করে। ও বলেছিল না আমাদের যে ও ওই মেয়েটাকে চিনে নেবে। স্যার, মানে রাইমা যেগুলো বলেছে সেগুলো সত্যি নাকি? মিস্টার সুনীল, আপনি কোন ব্যাপারটা নিয়ে বেশি চিন্তিত? এখানে একটা খুন হয়েছে সেটা নিয়ে চিন্তিত, নাকি রাইমা দেখে ফেলেছে তার জন্য? ওসব ইনভেস্টিগেশন তুমি আমাদের উপর ছেড়ে দাও। বিয়েতে আনন্দ করো। হ্যাঁ, কখন কি ঘটে যাবে এখানে কেউ কিছু বলতে পারে না। আরে চল ভাই চল, বাকি ড্রেসগুলো রেডি করতে হবে, তো সাহায্য চাই। আচ্ছা, ওই লোকগুলো কারা? তোর গেস্ট নাকি? হ্যাঁ, আমারই গেস্ট এনারা। আচ্ছা চল চল। তোর তো গেম ওভার হয়ে গেল ভাই। তোর পেছনে যে গার্লফ্রেন্ডের লম্বা লাইন ছিল সেটার কি হবে? যদি মিতালি শুনতে পায় না, তাহলে গেম সত্যিই ওভার হয়ে যাবে।
আচ্ছা ভাই, আমাকে একটা কথা বল, তুই একটা মেয়ের সাথে সারাটা জীবন কি করে কাটাবি বলতো? তোর সব কাণ্ড কারখানা না সাইডে ঠিক চলছে। জিজ্ঞেস করে কে? ককটেল পার্টি থেকে হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেছিল? আরে কোথাও উধাও হয়নি, মিতালির সামনে হয়তো কান্দর উঠবোস করছিল। এই শোন, যা শাট আপ। আমি ভয়টায় পাই না ওকে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ড্রিঙ্কটা শেষ কর। তার মানে খুনের রাতে এই পার্টিতে ছিল না? এমন কি বলতে চাইছিল এ, যেটা রঞ্জিত লুকানোর চেষ্টা করছে? স্যার, ম্যাডাম এখন ঠিক আছেন তো? আর সেদিনকে যে ওই মার্ডারের ব্যাপারে বলছিলেন, ওনারই ভুল ধারণা মিটে গেছে তো? আমার কথা শোন, ও যা যা ভুলভাল বকছিল সেগুলো আর বলছে না। তুইও মুখটা বন্ধ করে রাখ। যা এখন, যা। ওকে। ভালো হয়েছে রাইমা মাইগ্রেনের জন্য এখন নিজের রুমে শুয়ে আছে। এটা ভালো সুযোগ, এখনই কিছু না কিছু একটা করতে হবে। আরে বাহ, কি সুন্দর মেহেন্দি লাগিয়েছো তুমি, দেখাও। খুব সুন্দর লাগছে তোমার হাতে। থ্যাংক ইউ। অল থ্যাঙ্কস টু আলিয়া। মিতালি, সুইটহার্ট, তোমার সাথে কিছু কথা আছে আমার। এক্সকিউজ মি। মিতালি আর অভয়ের জোড়ি কি সুন্দর না? পারফেক্ট কাপল। পারফেক্ট কাপল। হ্যাঁ, অভয় হলো পাগল মজনু আর এ ফুল ক্র্যাক সাইকো। একেবারে দুজন দুজনের জন্যই তৈরি। মিতালি অভয়ের ব্যাপারে এটা জানে? ও অভয়ের জন্য পাগল। ওকে পাওয়ার জন্য ও সব কিছু করতে পারে। যদি দরকার হয় তাহলে কাউকে মেরেও ফেলতে পারে। হয়ে গেল কথা। আরে খালি হয়ে গেছে? আরে না স্যার, রিফিলিং করতে যাচ্ছিলেন তো। আরে ভাই, যার বিয়ে হচ্ছে সে তো এ একেবারে উল্টে যাচ্ছে। আচ্ছা মিস্টার নিতিন, আরে রঞ্জিত কি ওকে আটকায় না নাকি? শুনেছি ককটেল পার্টিতে নাকি খুব ঝামেলা করেছিল। ওই দিন তো বাড়াবাড়ি হয়ে গেছিল। আচ্ছা, ওই দিন ওরা কিছু বলেনি ওকে? না স্যার, বলার মতো কেউ ছিলই না। রঞ্জিত স্যার তো নিজেই 11টার পরে পার্টিতে এসেছিলেন। আর ওনার ছেলে নিজের হবু স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছিলেন। ভেতরে যাচ্ছেন, বাইরে আসছেন, বলার মতো কেউ ছিলই না। আচ্ছা, মানে খালি কোনেই ছিল পার্টিতে? স্যার, ও তো বরের পিছন পিছনই ঘুরে বেড়াচ্ছিল। স্যার, এই রিসোর্টে অনেক বিয়ে হয়েছে, কিন্তু এরকম বিয়ে কোনোদিন দেখিনি। হ্যাঁ ভাই, সে তো অবশ্যই। আরে ভাই, তুমি খাবার কিছু নিয়ে আসো। এক্ষুনি আনছি স্যার। এটা দেখো, এটা তোমার সাহায্যের জন্য অ্যালার্ম। যেই মুহূর্তে তুমি এই বোতামটা টিপবে, দয়া, পুরবী আর অভিজিতের কাছে যে যে ফোন আছে ওখানে অ্যালার্ম বাজবে, আর ওরা সঙ্গে সঙ্গে তোমাকে হেল্প করার জন্য ওখানে পৌঁছে যাবে। ঠিক আছে। কিন্তু যখন তোমার স্লিপ প্যারালিসিস হবে, তখন নিজের হাতের আর পায়ের আঙুলগুলোকে নাড়াবার চেষ্টা করবে, কারণ স্লিপ প্যারালিসিসের সবচেয়ে কম এফেক্ট
আমাদের হাতের আর পায়ের আঙুলে হয়ে থাকে। রাইমা, রাইমা অজ্ঞান হয়ে গেছে। রাইমা, রাইমা, রাইমা চোখ খোলো। ও আমাকে মেরে ফেলবে, প্লিজ আমাকে বাঁচান আপনারা, প্লিজ আপনারা আমাকে বাঁচান। কে মেরে ফেলবে? কি হয়েছে এখানে? কি মিস্টার সুনীল, এবার আপনি কি বলবেন? এখন ওর কথায় আপনার বিশ্বাস হচ্ছে নাকি নিজের জ্যাঠার রেপুটেশন নিয়ে ভাবছেন আপনি? আমি আর কি বলবো স্যার, ঈশ্বরকে ধন্যবাদ যে ও এখনো বেঁচে আছে। আচ্ছা, তা আপনি এখানে এলেন কি করে? পার্টি তো নিচে চলছে, হ্যাঁ? আর এখানে কি হয়েছে কেউ শুনতে পায়নি, তাহলে আপনি আমাদের সাথে এখানে চলে এলেন? আপনারা আমার উপর সন্দেহ করছেন? আমি নিজের স্ত্রীকে কেন মারতে চাইবো? সন্দেহ তো আমরা সবাইকেই করি। এখন আপনি বাইরে যান, রাইমার সঙ্গে আমাদের কিছু কথা আছে, প্লিজ। স্যার আপনারা প্লিজ আমাকে বাঁচান। যখন ওই লোকটা ওই মেয়েটাকে খুন করছিল আমি ওকে দেখে নিয়েছিলাম, ও আমাকে ছাড়বে না। আর প্লিজ আপনারা আমাকে বাঁচান, ও আমাকে মেরে ফেলবে, ও নিশ্চয়ই আমাকে মেরে ফেলবে। প্লিজ প্লিজ আপনারা বাঁচান দেখো আমাকে। রাইমা, ঘাবড়িও না, আমরা এখানে থাকতে কেউ কিচ্ছু করতে পারবে না তোমার, ঠিক আছে? কিন্তু ওই মেয়েটা যার খুন হতে তুমি দেখেছো তাকে আমরা চিনতে পারছি না, তুমি ওকে চেনো। তাহলে আমরা একটা ফুটেজ দেখাবো, ওই ফুটেজটা দেখে তুমি ওই মেয়েটাকে আইডেন্টিফাই করো। ফ্রেডি, স্যার এই যে ওই মেয়েটা, এর খুন হয়েছিল, আমি নিশ্চিত এটা ওই মেয়েটাই। যদি এখানে এসে থাকে তাহলে কেউ তো নিশ্চয়ই ওকে দেখেছে। ও আমাকে মেরে ফেলবে। যদি এই মেয়েটা এখানে এসে থাকে তাহলে কারো না কারোর সঙ্গে তো দেখা করেছিল। মনে হচ্ছে বুড়োতে যাওয়ার সময় এসে গেছে। যে চারজন যারা বিয়েতে এসেছিল কিন্তু অংশগ্রহণ না করেই চলে গেছে, ওদেরকেও জিজ্ঞাসাবাদ করতে হবে। স্যার, মিস্টার ভেলেনা যে অভয়ের ম্যানেজার, এ প্রয়োজনীয় কাজ ছেড়ে এখানে এসেছিল বিয়ে অ্যাটেন্ড করতে, কিন্তু বিয়েটা অ্যাটেন্ড না করে তাকে চলে যেতে হয়। প্রথমত রিসর্টের গাড়ি ওনাকে এয়ারপোর্টে দিয়ে আসে, আর দ্বিতীয়ত ওনার কাছে একটা ছোট সুটকেস ছিল যার মধ্যে 5.5 ফুটের লাশ তো ঢুকতে পারবে না। আরেকজন স্যার, ইনি মিসেস মোতোয়ানি আর ইনি মিস সুজি, এরা মিতালির লিগাল টিমের স্যার। এদেরও কোনো প্রয়োজনীয় কাজের জন্য বিয়ে ফেলে চলে যেতে হয়। এরাও রিসর্টের কারে করেই গিয়েছে। এদের একটা সুটকেস ছিল আর ছিল ওদের নিজের ব্যাগ। আর এর মধ্যেও 5 ফুট 6 ইঞ্চির লাশ ঢুকবে না। আর এরা আবার বিয়ে অ্যাটেন্ড করতে আসছেও স্যার। আর এই চতুর্থ ব্যক্তি, এ হলো দক্ষ, এ হলো সুনীলের পিআর ম্যানেজার। ফার্স্ট জুনে এসেছিল আর সেকেন্ড জুনেই চলে গেছে নিজের গাড়ি করে। এক মিনিট পঙ্কজ, একবার তুমি এই লোকটার বিয়েতে আসার ফুটেজটা দেখাও তো। ওকে, এবার তুমি ওর যাওয়ার ভিডিওটা দেখাও। মিস্টার দক্ষ এসেছিল একটা সুটকেস নিয়ে, আর যাওয়ার সময় দেখছি 2টো সুটকেস। বিয়ের থেকে রিটার্ন গিফট নিয়ে যাচ্ছে স্যার। হ্যালো, অভয় বিয়ের ওখান থেকে যে সুটকেসটা এনেছিলি কোথায় লুকিয়েছিস? কে বলছে? আর কি বলছো তুমি? কোন সুটকেস?
কি সুটকেসের ব্যাপারে কি তুমি এখানেই কিছু বলবে নাকি অন্যভাবে তোমাকে খাতির করতে হবে? না মানে কিছু মনে পড়ছে? আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। আমার বাড়ি আর কোম্পানি দুটোই ওনার কাছে বন্ধক রয়েছে। যদি আমি না বলতাম তো আমি শেষ হয়ে যেতাম। নিজেকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচাতে একটা মেয়েকে খুন করে দেবে তুমি? এখন এটা বলো, ওই মেয়েটা কে ছিল? করিশ্মা, অভয়ের গার্লফ্রেন্ড। বিয়ের অনেক শুভেচ্ছা মিস্টার অভয়। আপনার জন্য কিছু উপহার নিয়ে এসেছি। এমন উপহার যার জন্য এই বিয়েটা সম্পূর্ণ হতেই পারবে না। আপনার বান্ধবী করিশ্মা আপনার জন্য কিছু উপহার পাঠিয়েছে। করিশ্মা, মনে পড়ছে? উপহার দেখতে চান আপনি? এই দেখুন, মনে হচ্ছে কেক কাটার কিছুক্ষণের মধ্যেই এরা সবাই মারা গিয়েছেন। হাতাহাতির কোনো চিহ্নই নেই, সোজা গুলি করেছে। এইভাবেই গুলি চালিয়েছে। আরেকটা লাশ কোথায়? ভিতরে আছে স্যার। কিন্তু এ তো পুরো খালি। তবে স্যার, এই ঘটনা ঘটেছে কতক্ষণ হয়েছে? এই 4 জনের মৃত্যুই কালকে দুপুর 2টো থেকে 4টের মধ্যে হয়েছে। এরা কে কিছু জানতে পারলে? হ্যাঁ স্যার, উনি সুধীর বাবু, আর কে উইপস ইন্ডাস্ট্রির চেয়ারম্যান। ওর বড় ছেলে নীল আর ওর ছোট ছেলে রিতেশ। আর ভিতরে যে আছে সে সুধীর বাবুর স্ত্রী মায়া। স্যার, নীল আর রিতেশ দুজনেই আর কে উইভস কোম্পানির বোর্ড মেম্বার ছিল, কিন্তু কোম্পানির অবস্থা খুবই খারাপ ছিল, বন্ধ হওয়ার জোগাড়। প্রচুর ধার বাকি হয়ে গেছিল আর বাজারের ধারও মেটাতে পারছিল না, সমস্যা বেড়েই চলেছিল।
তাহলে এখানে সেলিব্রেশন কি জন্য হচ্ছিল? স্যার সুধীর বাবুর 60তম জন্মদিন ছিল। বার্থডে সেলিব্রেট করছিল? তাহলে নিশ্চয়ই আরো অনেকে এসেছিল। অফিসের কিছু লোক এসেছিল স্যার, আর ওদেরকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছি। এরা সবাই এখানে একসাথে থাকতো কি? না না স্যার, এখানে তো শুধু সুধীরবাবু আর মায়া থাকতেন। সুধীরবাবু নীল আর রিতেশের জন্য আলাদা আলাদা বাংলো কিনে রেখেছিলেন। এরা দুজন ওখানেই থাকতো। আজকে তারা বাবার জন্মদিন পালন করতে এসেছিল। স্যার সন্ধেবেলায় অনেক বড় একটা পার্টি হওয়ার কথা ছিল। কেক কাটার কিছুক্ষণের মধ্যেই সবাই মারা যায়। পার্টি প্ল্যান যারা করেছিল সেই টিমটা এসেছিল, কিন্তু কেউ দরজা খোলেনি দেখে চলে গিয়েছিল। বাস আমার মনে হচ্ছে না যে কেউ বাইরে থেকে এসেছিল। যা কিছু ঘটেছে এই চারজনের মধ্যেই ঘটেছে। কিন্তু বাড়িতে তো কোনো চাকর অবশ্যই থাকবে। আছে তো, চাকর আছে তো, কিন্তু তারা গ্রামে গেছে। সুধীরবাবু শুধু আজকের জন্য একজন সার্ভেন্ট হায়ার করেছিলেন। সে কাল সকালে কাজ করে গেছিল, আর পার্টি শেষ হওয়ার পরে আজকে এসে পরিষ্কার করার কথা ছিল। পার্টি শেষ হওয়ার আগেই সবকিছু শেষ হয়ে গেছে। মনে তো হচ্ছে এটা মার্ডারই। সরি ডক্টর সালুকে, আমার এটা মনে হচ্ছে যে এই চারজন ছাড়াও এখানে আরো একজন ছিল, যে বাইরে থেকে ভেতরে এসেছিল। একটু মন দিয়ে দেখো, এখানে কোনো হাতাহাতির কোনো চিহ্ন নেই, আর প্রত্যেকটা জিনিস নিজের জায়গাতেই আছে। এটা মনে হচ্ছে যে কেউ কেকের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছিল, যেটা খেয়ে এরা চারজনই অজ্ঞান হয়ে গেছিল। তারপরে ওই 5 নম্বর লোকটা বাড়ির মধ্যে ঢুকলো, এসে সবাইকে গুলি করে দিল। এটা বস 100% মার্ডার। মার্ডার আর সুইসাইডও। আচ্ছা তোমরা তো নিশ্চিতভাবে কি করে বলছো? স্যার এই দেখুন, বাকি 3টে লাশের কাছে স্ট্রাগলের কোনো চিহ্ন মাত্র নেই, শুধুমাত্র সুধীর বাবু ছাড়া। এনার পা ভাঁজ হয়ে রয়েছে, অনেকটা ব্লাডও বেরিয়েছে। আমার মনে হয় যখন ওনার গুলি লাগে তখন উনি বেঁচে ছিলেন। যদি উনিও কেক খেয়ে বাকিদের মতো অজ্ঞান হয়ে থাকতেন তাহলে ওদের মতোই পড়ে থাকতেন। ইনি প্রথমে 3 জনকে গুলি করেন আর তারপর সুইসাইড করেন, এরকম মনে হচ্ছে। যদি এটাই হয়তো তাহলে যে বন্দুক দিয়ে গুলি করা হয়েছিল সেটা কোথায়? সেটা এইখানে গুলি লেগেছিল, মানে মাথাতে। সুধীর বাবু যদি এইভাবে গুলি চালান তো এইভাবেই হয়তো পড়েছেন, আর তখনই হাত থেকে বন্দুকটা এই হলো বন্দুক। স্যার এই দেখুন, রিতেশের ফোনটা পেলাম। স্যার ও কেক কাটার কিছুক্ষণ পরেই নিজের সোশ্যাল পেজে এই সেলফিটা পোস্ট করেছে। বলছিলাম না, এখানে পঞ্চম ব্যক্তি থাকতেই পারে না। কিন্তু বুঝতে পারছি না কেন, আমার এখনো সন্দেহ আছে। দেখুন, সন্দেহ করা তো আমাদের কাজ। একটা কাজ করে যতগুলো এভিডেন্স আছে, যতগুলো জিনিস আছে, সব বিউরোতে নিয়ে যাই, দেখি এসিপি স্যার কি বলেন। গোলমাল মনে হচ্ছে। বস আমি ওদের পেটের মধ্যে কেকের টুকরো পেয়েছি। ওই যে কেক ওরা খেয়েছিল, ওই কেকের মধ্যে সেনেটিভ মেশানো ছিল, নেশার ওষুধ। সেনেটিভ? 3 জন খেয়েছে আর অজ্ঞান হয়ে গেছে। 4 জনই? না, 3 জন। নীল, রিতেশ আর মায়া, ওদের 3 জনের পেটের মধ্যেই শুধু কেকের টুকরো পাওয়া গেছে। তার মানে সুধীর বাবু ওই কেকটা খাননি? না দয়া, সুধীর শুধু একজনই ছিল যে গুলি চলবার সময় অজ্ঞান হয়নি। কি সুধীরবাবু নিজের জন্মদিনে এই কেক খাননি? খায়নি, কারণ ওই কেকের মধ্যে বাদাম মেশানো ছিল। কিন্তু স্যার ওনার বাড়ির লোকের তো নিশ্চয়ই জানা আছে যে ওনার বাদাম থেকে অ্যালার্জি ছিল। এক্স্যাক্টলি। তাহলে এই কেক আনলো কেন? অদ্ভুত ব্যাপার। সুধীর বাবুর বার্থডে ছিল আর কেক ওই 3 জনে খেয়েছিল। কেক 3 জনে খেয়েছিল, কিন্তু ওখান থেকে যে বন্দুকটা পাওয়া গেছে তাতে 4টে গুলি খরচ হয়েছে, যেগুলো এদের গায়ে লেগেছে। অদ্ভুত ব্যাপার যে ওর ওপর সুধীরের আঙুলের ছাপ আছে। আর ওই বন্দুকটাও তো সুধীর বাবুর নামেই রেজিস্টার করা। তো সুধীর বাবু প্রথমে ওই 3 জনকে গুলি করে আর তারপর নিজে সুইসাইড করে। কিন্তু কেন? ঝামেলা এড়ানোর জন্য। ব্যবসা ডুবে যাচ্ছে, ধার দেনা বেড়ে যাচ্ছে, এই জন্য নিজের সঙ্গে পুরো ফ্যামিলিটাকেই মেরে ফেলে। আর কি কারণ হতে পারে? হ্যাঁ স্যার, তাই তো মনে হচ্ছে। সুধীর বাবু ইচ্ছে করেই ওই বাদামওয়ালা কেক নিয়ে এসেছিল যাতে ওনাকে না খেতে হয়, আর উনি সেনেটিভ মিশিয়ে ওই কেকটা সবাইকে খাইয়ে দেন। আর অজ্ঞান হওয়ার পরে তাদের মেরে ফেলে নিজেও আত্মহত্যা করেন। রবি, ওই রিতেশ যেটা ফটো আপলোড করেছিল না নেটে, সেটা একটু খোলো তো। কটার সময় তুলেছিল এই ফটোটা? স্যার 2:05 আর আপলোড করেছিল? স্যার 2:07। সালুকে একটা কথা বলো, কেক খাওয়ার কতক্ষণ পরে ওরা অজ্ঞান হয়েছিল?
20 থেকে 25 মিনিট। মানে 2:30 না 2:35? আমার মনে হয় ওরা সবাই ওই সময়ই মারা গিয়েছিল, 2:30 থেকে 2:45-এর মধ্যে। মানে সবকিছু ঘটেছে ওই 40 মিনিটের ভেতরেই। 1 মিনিট, ওই দেখো, ওই ছায়াটা কার? ওই শ্যাডো? এই চারজন তো এখানে দাঁড়িয়ে ছিল, তাহলে ছায়া ওখানে গেল কি করে? সেটা ওখানে গিয়েই দেখতে হবে। এই শ্যাডোটা কার ছিল? 2:04 পর্দার পজিশন একদম ঠিক আছে তো? একদম স্যার। পজিশন নিয়ে নি। রেডি? 2:05 ইয়া। আরে এখানে তো কোনো ছায়া দেখতে পাচ্ছি না। তাহলে ওখানে ছায়া কোথা থেকে এলো? রোদটা এই দিক থেকেই আসছে। পুরবি, তুমি ওইখানটা গিয়ে দাঁড়াও তো। ইয়া, ব্যাস। এইখানে ছায়াটা দেখা যাচ্ছে, ঠিক যেমনটা ওখানে ছিল, সেম টু সেম। আমি ঠিকই বলেছিলাম, এখানে কোনো 5 নম্বর লোক ছিল। আর সে ওখানেই দাঁড়িয়েছিল যেখানে আমি দাঁড়িয়েছিলাম। এই সেই লোকটাই হবে যে সুধীরবাবু আর তার পরিবারকে মেরেছে। আর সে আমাদের অলমোস্ট ধোকা দিয়ে দিয়েছিল যে এটা মার্ডার কাম সুইসাইড। আর ওর ছায়াই ওকে ধোকা দিয়ে দিয়েছে। কিন্তু স্যার, আমরা এই ছায়ার মাধ্যমে খুনি অবধি পৌঁছবো কি করে? খুনির মেন টার্গেট ছিল সুধীর বাবু, আর সে ওই সময় ওখানেই দাঁড়িয়েছিল। নিশ্চয়ই চেনা জানাই কেউ হবে। কারেক্ট। খোঁজ নিয়ে দেখো সুধীরবাবু পার্টিতে কাদের কাদের ডেকেছিলেন। স্যার, আমি পড়ি। তুমি সুধীরের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ স্যার, আমি জাহ্নবী। মার্কেটিং হেড। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, আমি জগন্নাথ, আমি কোম্পানির লয়ার। আর সুধীর বাবুর পার্সোনাল লয়ারও। আগে হ্যাঁ, কিন্তু আপনারা আমার কাছে কি জানতে চাইছেন? সুধীরবাবুর কোম্পানিতে প্রায় 300 লোক কাজ করতেন, কিন্তু উনি পার্টিতে শুধু আপনাদের 3 জনকেই ডাকলেন। এরকম কিসের বিশেষ সম্পর্ক ছিল আপনাদের সঙ্গে সুধীরবাবুর? স্যার, আমি আগেও বলেছি যে আমি ওনার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। তো একজন এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে এতটা পার্সোনাল রিলেশনশিপ? স্যার, আমি ওনার শুধু কাজই না, বরং ওনার পার্সোনাল লাইফও ম্যানেজ করতাম। আই মিন পার্সোনাল আর প্রফেশনাল দুটোই। আর ওই দিনও আমি পার্টি ম্যানেজ করতে গেছিলাম, সেলিব্রেট করতে না। আর উকিল বাবু আপনি? স্যার, আমি আর সুধীর হলাম ছোটবেলাকার বন্ধু। ওর বার্থডে আর আমি যাব না, এটা কি করে হতে পারে? আর আপনি, আপনাকে কেন ইনভাইট করেছিল সুধীরবাবু পার্টিতে? স্যার, আমাকে সুধীর স্যার না, নীল ইনভাইট করেছিল। আমি আর নীল খুব ভালো বন্ধু ছিলাম। আই সি। তো আপনি ওনার পুরো শিডিউল ম্যানেজ করতেন। তো এই বার্থডে পার্টির দিন কেউ কি আসার কথা ছিল? কোনো মিটিং রেখেছিলেন আপনারা? স্যার, ওই দিন ব্যাংক হলিডে ছিল, তার জন্য কোনো মিটিং বা অ্যাপয়েন্টমেন্ট ছিল না। আর ওনার বার্থডে ছিল, তাই উনি পুরো দিন ওনার ফ্যামিলির সাথেই কাটাতে চাইতেন। দুপুর 2 থেকে 3টের মধ্যে আপনারা কোথায় ছিলেন? স্যার, আমি তো আমার বাড়িতেই ছিলাম, ভ্লগ বানাচ্ছিলাম। ব্লগ? ভিডিও ব্লগ। আমার একটা ইন্টারনেট চ্যানেল আছে যেখানে আমি ভিডিও বানিয়ে আপলোড করি। স্যার, আমি বাড়িতে ঘুমোচ্ছিলাম, আমার শরীরটা ঠিক ছিল না। স্যার, আমি আমার ফ্যামিলির সাথে ফিল্ম দেখতে গিয়েছিলাম। আচ্ছা, কিছুদিনের মধ্যে সুধীরবাবুর ব্যবহারে কোনো পরিবর্তন দেখেছিলেন আপনারা? হ্যাঁ স্যার, আমি একটা জিনিস নোটিস করেছিলাম। স্যার, আজ থেকে ঠিক 1 মাস আগে আমাদের মিটিং চলছিল। স্যার, কি ব্যাপার? ভেতরে এসো। ঠিক আছে, তুমি যাও। সরি জেন্টলম্যান, মিটিং ইজ ওভার। বাচ্চাদের পোশাক? ইয়েস স্যার। আচ্ছা, আর কিছু নোটিস করেছিলেন আপনারা? কোনো অদ্ভুত কিছু? হ্যাঁ স্যার, এই 2 সপ্তাহ আগে উনি আমাকে বলেছিলেন যে উনি ওনার দলিল চেঞ্জ করতে চান। উইল বদলাতে চাইছেন কেন? জানি না স্যার, ওনার দলিলে 3 জন মানুষের নাম ছিল। একজন ওনার স্ত্রী মায়া, আর 2জন ওনার ছেলে।
কিন্তু উনি চতুর্থ একজনের নাম জুড়তে চাইছিলেন, অ্যাড করতে চাইছিলেন। কি নাম ছিল ওই চতুর্থ জনের? ওনার নাম তো উনি বলেননি। আপনি কি উইলটা বদলেছিলেন? আসলে আমি পেপার সব তৈরি করে দিয়েছিলাম, ব্যাস নাম ভরে ওতে সুধীরকে সই করতে হতো। জানি না কি হলো, হঠাৎ নিজের বার্থডের কিছুদিন আগে ও আমাকে বলল যে দলিল বদলাতে চায় না, ওই পুরনো দলিলটাই থাকবে। ঠিক আছে, এই চতুর্থ ব্যক্তি আবার কোথা থেকে এলো যার নাম সুধীরবাবু নিজের উইলে ইনক্লুড করতে চেয়েছিলেন? সুধীরজির মৃত্যুর এই চতুর্থ জনের সঙ্গে কোনো কানেকশন থাকতে পারে। আমার তো এটাই কিছুতে মাথায় ঢুকছে না। বাচ্চাদের পোশাক কেউ কাউকে কেন পাঠাতে যাবে? বাচ্চাদের জামা কাপড় পাঠানো হয়েছিল, তাহলে ওই এনভেলপটা কোথায় গেল? সুধীরবাবুর রুমটা তো আমরা ভালো করে চেক করেছি, ওখানে তো কিছুই পাইনি আমরা। বাড়িতে নয় তো অফিসে? পেয়ে গেছি। আরে এতে তো দেখছি কোনো পোস্টাল স্ট্যাম্প বা যে পাঠিয়েছে তার নামই নেই। তাহলে পার্সেল এখানে পৌঁছলো কি করে? মনে হচ্ছে এই এনভেলপটা সোজা কেউ কোম্পানির পোস্ট বক্সে ঢেলে দিয়েছিল। এই এনভেলপটা ডক্টর সালুকের কাছে পাঠিয়ে দিই, উনি হয়তো কিছু পেতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এই জাহ্নবী বলছিল যে এই পার্সেলটা দেখে মিস্টার সুধীর একদম চমকে গিয়েছিলেন। হতে পারে কোনো পুরনো স্মৃতি জেগে উঠেছিল। আর তারপর উনি কাউকে কলও করেছিলেন হয়তো। আগের মাসের কল ডিটেলস সুধীরবাবুরটা দেখি। এই এনভেলপ পাওয়ার পরে সুধীরবাবু সবার আগে কাকে ফোন করেছিলেন? সুধীরের ফোন এসেছিল অনেক বছর বাদে। কি কথা হয়েছিল আপনাদের দুজনের? খুব রেগেছিল যে আমি ওকে কেন এনভেলপটা পাঠিয়েছিলাম, কিন্তু আমি তো ওকে এনভেলপ পাঠাইনি। কিন্তু কোনো কারণ তো ছিল যাতে সুধীরবাবু আপনাকে সন্দেহ করেন। হ্যাঁ নিশ্চয়ই, ওই এনভেলপে বাচ্চার জামা ছিল। ওর মনে হয়েছিল ওটা সেই জামাটাই যেটা আমি আর সুধীর আমাদের সন্তানের জন্য কিনেছিলাম। আমাদের বাচ্চার জন্য? আমার আর সুধীরের সন্তান। 30 বছর আগে আমি আরকে ওয়েবস কোম্পানিতে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে কাজ করতাম। সুধীরের বাবা সেটার মালিক ছিল। ওখানেই সুধীর আর আমার সম্পর্ক হয়েছিল। আর কিছু বোঝার আগেই আমি বুঝতে পারি যে আমি সুধীরের সন্তানের মা হতে চলেছি। তো আপনাদের দুজনের বিয়ে হয়নি? না, হয়নি। সুধীর তো কথা দিয়েছিল, কিন্তু ওর প্যারেন্টস রাজি হয়নি, কারণ আমি ওদের স্টেটাসে ছিলাম না। ওনারা তো সুধীরের বিয়ে অনেক বড়লোক বাড়িতে আর সেম স্টেটাসে করতে চেয়েছিলেন। তারপরে ওর প্যারেন্টস আর ফ্যামিলি খুব চেষ্টা করেছিল ওকে, আমাকে, এমনকি আমার ফ্যামিলিকেও বোঝানোর জন্য যে আমি বাচ্চাটাকে নষ্ট করে দিই। আমিও ঠিক করেছিলাম যে যাই হয়ে যাক আমি আমার সন্তানকে জন্ম দেবই। 15ই মার্চ 1990 সালে আমার সন্তান এই পৃথিবীতে এসেছিল, কিন্তু সেই রাতেই ও মারা গিয়েছিল। যে বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করছিলাম, ছোট ছোট জামা কাপড় পরাচ্ছিলাম, কিচ্ছু করতে পারিনি আমি। আমি ভেবেছিলাম যে এরকম সময় তো সুধীর আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, কিন্তু ও তো এর আগেই আমার সাথে কথা বলাটাও বন্ধ করে দিয়েছিল। আর ওই মাসেই ও মায়াকে বিয়েও করেছিল। তো সেই জন্যই আপনি আজ অব্দি বিয়ে করেননি আর এখানে একাই থাকেন? হ্যাঁ। সুধীরবাবু আপনার সঙ্গে যা যা করেছেন তার জন্যে খুব কষ্ট হয়েছে আপনার, হয়তো খুব ঘেন্না করতেন ওকে। আমার থেকে বেশি ঘেন্নাও কে আর কেই বা করতে পারে। উনি আপনাকে আপনার অধিকার দেয়নি, আপনি সম্পত্তিতে ভাগ চাইলেন, আর যখন সম্পত্তি উনি আপনাকে দিলেন না তখন আপনি রেগে গেলেন আর মেরে দিলেন ওকে। আমি ওকে মারিনি, আর আমি ওকে কেন মারবো?
আমি তো চেয়েছিলাম যে ও বেঁচে থাকুক আর সারা জীবন কষ্ট পাক। যেদিন সুধীরবাবু মারা যান সেদিন দুপুরবেলা আপনি কোথায় ছিলেন? আমি বাড়িতেই ছিলাম। আপনার কাছে কোনো উইটনেস বা প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই। হ্যালো, হ্যাঁ স্যার। ওকে স্যার, হ্যাঁ এখানেই আছেন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ ইয়েস স্যার। স্যার সালুমকে স্যার ফরেন্সিকে ডাকছেন তাড়াতাড়ি, বলছিলেন যে কিছু। ওই এনভেলপটাকে যখন আমি ভালো করে পরীক্ষা করলাম তাতে কোনো ফিঙ্গারপ্রিন্ট তো পাইনি, কিন্তু ওই এনভেলপ থেকে আমি ডিএনএ এর জন্য স্যাম্পল পেয়ে গেছি। যে ওই চিঠিটা পাঠিয়েছে সে মনে হয় মুখ দিয়ে থুতুর সাহায্যে ওটাকে সেঁটে দিয়েছে। আর এইভাবে ওই এনভেলপ থেকে আমি স্যালাইভা স্যাম্পল পেয়ে গেছি, যার থেকে ডিএনএ টেস্ট করতে পারবো। কিন্তু ডক্টর, ডিএনএ টেস্টিং এতে তো 4 থেকে 6 সপ্তাহ লাগবে। হ্যাঁ, আর আমি 5 দিনের জন্য যাচ্ছি দিল্লি এক কনফারেন্সে, কিন্তু তার আগে আমি কিছু প্রাইমারি টেস্ট করিয়ে নিয়েছি। তো স্যার আপনি এই টেস্ট থেকে কি পেলেন? এই টেস্ট থেকে আমি জানতে পেরেছি যে এটা যার ডিএনএ হোক না কেন তার ডিএনএ সুধীরবাবুর ডিএনএ এর সঙ্গে ম্যাচ করছে। কি? তার মানে এই যে, তার মানে হচ্ছে এইটা যে এই চিঠিটা পাঠিয়েছে সেটা সুধীরবাবুর কোনো রক্তের সম্পর্কের লোক। তার মানে সুধীরেরই নিজের কেউ সুধীরকে ব্ল্যাকমেল করছে, কিন্তু কে কে হতে পারে? স্যার অদিতির পেটে যে বাচ্চাটা ছিল সেটা তো মরা অবস্থায় জন্মেছিল। হ্যাঁ, আর রইল বাকি সুধীরবাবুর 2 ছেলে নীল আর রিতেশ। ওরা দুজন আবার সুধীরবাবু আর অদিতির গোপন রহস্যটা জেনে ফেলেনি তো? হতে পারে তার জন্যই ব্ল্যাকমেল করছিলেন, বাচ্চাগুলোর পোশাক পাঠিয়ে। আচ্ছা স্যার, ওই যে বাচ্চাদের পোশাক পেয়েছিলাম ওগুলো কি সত্যি পুরনো নাকি ময়লা টয়লা করে পুরনো দেখানোর চেষ্টা করা হয়েছে? আমি ওগুলোকে স্পেশালাইজড ল্যাবে পাঠিয়ে দিয়েছি চেক করার জন্য, তাড়াতাড়ি জানা যাবে। আচ্ছা পুরবি সুধীরবাবুর ছেলের ব্যাপারে কি জানতে পেরেছো? কি করতো? স্যার 1 বছর আগে সুধীরবাবু নিজের কোম্পানিতে নিজের ছেলেদেরকেই বোর্ড মেম্বার বানিয়েছিলেন, আর তারপর থেকেই কোম্পানি লসে যেতে শুরু করলো। ওরা কোম্পানির টাকা নিয়ে নিজেরাই নয়ছয় করতো, দামি দামি গাড়ি, প্রচুর শখ মেটাতো, সবকিছু করতো শুধু কাজ বাদ দিয়ে। কিন্তু স্যার সুধীরবাবু তার ছেলেদের খুব ভালোবাসতেন, দুজনের জন্য আলাদা আলাদা বাংলো। আচ্ছা এটা নয় তো যে ওদের দুজনের মধ্যেই কেউ ওই এনভেলপটা লেটার বক্সে ফেলেছিল? কিন্তু একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না, এই ব্ল্যাকমেলিং কেন? আরে ভাই টাকার জন্য, কোম্পানি ডুবে যাচ্ছিল। কারেক্ট। কোম্পানি কাঙাল হওয়ার আগে যা কিছু গুছিয়ে নিতে পারো গুছিয়ে নাও। যদি সুধীরবাবুর 2 ছেলে তাদের বাবাকে টাকার জন্য ব্ল্যাকমেল করে থাকে তাহলে নিশ্চয়ই ওনার ব্যাংকের অ্যাকাউন্টে নিশ্চয়ই টাকা এসে থাকবে, খুব বড় রকমের ফিগার। একটা কাজ করো, এই দুজনের পার্সোনাল অ্যাকাউন্ট, কোম্পানি অ্যাকাউন্ট সব চেক করো, দেখো কোনো বড় অ্যামাউন্ট এসেছিল কিনা। স্যার স্যার কিছু পেয়েছি স্যার। আরকে ভিপস ইন্ডাস্ট্রি থেকে কোটি টাকা ট্রান্সফার হয়েছে স্যার। কার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে? 1 মিনিট দেখছি। এগুলো রিতেশ আর নীলের অ্যাকাউন্টই হবে? না স্যার, প্রাইভেট অ্যাকাউন্ট, রেচেলের নামে। কোন টাকা? আপনারা কি নিয়ে কথা বলছেন? আমি কিচ্ছু জানি না। কোন টাকা? সেই টাকাটা যেটা আরকে ভিপস এর অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। এবার কিছু মনে পড়েছে? ওটা তো আমার স্যালারি, আমি ওখানে কাজ করতাম। স্যালারি? 11 কোটি স্যালারি? হ্যাঁ, তাও আবার 2 সপ্তাহের। ওই হিসাবে তো তোমার মান্থলি স্যালারি 22 কোটি টাকা হবে। কি কাজ কি করো তুমি? ব্ল্যাকমেলিং এর কাজ। তুমি আর রিতেশ দুজন মিলে সুধীরবাবুকে ব্ল্যাকমেল করছিলে। দেখো রিচেল, আমরা খুব ভালো করে জানি যে তুমি আরকে কোম্পানিতে একদিনের জন্যও কাজ করনি। এবার পরিষ্কার করে সত্যিটা বলবে নাকি? রিতেশ কিন্তু আর নেই, তাই যত শাস্তি সব তোমাকেই কিন্তু পেতে হবে। ব্ল্যাকমেলিং আর এক্সটর্শনের শাস্তি জানো তুমি? আমি কাউকে ব্ল্যাকমেল করিনি। তাহলে সুধীরবাবু কি তোমাকে 11 কোটি টাকা এমনিই দান করে দিলেন? সুধীর আঙ্কেল তো ওই টাকা ট্রান্সফারই করেননি। তাহলে কে করেছিল? আমার বয়ফ্রেন্ড রিতেশ। ও আমাকে বলেছিল যে ওর কোম্পানির টাকা ও কিছুদিনের জন্য অন্য কোথাও রাখতে চায়। অন্য কোথাও? কেন জানি না, আর আমি জিজ্ঞাসাও করিনি। তুমি রিতেশকে জিজ্ঞাসা করনি, আর যখন রিতেশ মারা গেল তখন পুলিশকেও বলনি। আমি ভেবেছিলাম যে রিতেশ তো আর বেঁচে নেই, তাই তাই টাকাগুলো আমি রেখে দিই। কেউ কি করে জানতে পারবে? কিন্তু সুধীরবাবুর ফ্যামিলিকে মারতে পারে কারা? পরি,
উনি তো ভিডিও বানাচ্ছিল, আর জাহ্নবী অসুস্থ ছিল, আর জগন্নাথ নিজের ফ্যামিলির সঙ্গে ফিল্ম দেখছিল। কিন্তু অদিতির ব্যাপারে আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু কে হতে পারে যে সুধীর বাবুকে এনভেলপ পাঠায়, ওই প্যাকেটটা পাঠায়? সে কে? ওর নামটা সুধীর বাবু উইলে লিখতে চেয়েছিলেন, কিন্তু লেখেননি। সে কে? প্রেমের দ্বিতীয় কেকটা কোথা থেকে আসলো? হ্যাঁ স্যার, এখানে দুটো কেক। সেটাই তো, যখন বার্থডে ছিল সুধীর বাবু তার নিজের ফ্যামিলির সঙ্গে, ছোট কেকটা কেন কাটতে যাবে যেখানে এত বড় কেকটা রয়েছে এর সামনে? স্যার, যাতে ও রাতে পার্টিতে বড় কেক খেতে পারে। আরে ভাই, সুধীর বাবু কি 18 বছরের বাচ্চা ছিল নাকি যে নিজের বার্থডেতে দুটো কেকের অর্ডার দেবে? স্যার, হতে পারে এই কেকটা ওনাকে কেউ গিফট করেছে, এই বাদাম